সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তার প্রাসঙ্গিক কিছু কথা আমরা প্রথমেই বলে নেই। আসো আমরা একটি ছবি দেখি। আমার বিশ্বাস এই ছবিটির সাথে তোমরা সবাই পরিচিত। অবশ্যই তোমরা চিনতে পারো, ইনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা যাকে বিশ্বকবি বলে থাকি। তো এই রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন, এ কারণেই তাকে আমরা বিশ্বকবি বলি। এখানে আর একটা ছবি আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানী আইনস্টাইনের সাথে আমাদের রবীন্দ্রনাথ। এই যে তার নোবেল পুরস্কার পাওয়ার যে রেপ্লিকা পদক, যেটা সেই পদকের ছবি। তো এখন আসো আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু জানি। কে রবীন্দ্রনাথ, কোথাকার মানুষ তিনি, আমাদের বাংলা সাহিত্যে তার অবদান কি? রবীন্দ্রনাথ ঠাকুর 7 মে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, যেটা বাংলা তারিখ ছিল 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। এই কথাটা আমরা সবাই জানি। তিনি মৃত্যুবরণ করেন 7 আগস্ট 1941 খ্রিস্টাব্দে, যেটার বাংলা তারিখ হচ্ছে 22শে শ্রাবণ 1348 বঙ্গাব্দ। তাহলে 7 মে তার জন্ম এবং 7 আগস্ট তার মৃত্যু। জন্ম 1861-তে, মৃত্যু 1941 সালে। এই যে জন্ম এবং মৃত্যু উভয়টাই তিনি ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে। তো তিনি হচ্ছেন বাঙালি অগ্রণী কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্প রচয়িতা, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী এবং একজন দার্শনিক। এক কথায় তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে আমরা গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি, এই অভিধাগুলা ধারা তাকে ভূষিত করা হয়েছে, আমরা সম্বোধন করি তাকে। রবীন্দ্রনাথের 52টি কাব্যগ্রন্থ আছে, কবিতার বই 52টি, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলন, যেগুলো তার জীবদ্দশায় বা মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে। তার সর্বমোট 95টি ছোট গল্প। এই ছোট গল্পগুলা তার গল্পগুচ্ছ নামক বইতে সংকলিত হয়েছে। 1915 অর্থাৎ 1915টি গান তার গীতবিতান নামক বইতে সংকলিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাগারে অপ্রকাশিত রচনা পরবর্তী সময়ে 32 খণ্ডে প্রকাশিত হয়েছে রবীন্দ্র রচনাবলী নাম দিয়ে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্র সাহিত্য, পত্র, বিভিন্ন জনকে লিখা পত্র সাহিত্য 19 খণ্ডে, চিঠিপত্র ও 4টি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় 2000 ছবি এঁকেছিলেন। তিনি নিজে ছবি এঁকেছেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তার এই রচনাগুলা পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। 1913 সালে গীতাঞ্জলি ও অন্যান্য কাব্যগ্রন্থের কবিতার সমন্বয়ে স্ব-অনুদিত সং অফারিংস ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন এশীয়দের মধ্যে সর্বপ্রথম, সেটা হচ্ছে 1913
13 খ্রিস্টাব্দে। কিসের জন্য? তার কাব্যগ্রন্থ একটি হচ্ছে গীতাঞ্জলি, গীতালি, গীতিমাল্য, এই পর্বের কয়েকটি গ্রন্থ থেকে কিছু নির্বাচিত কবিতা তিনি নিজেই সেগুলার ইংরেজি অনুবাদ করেছেন এবং ইংরেজিতে একটি বই প্রকাশ করেছেন, নাম হচ্ছে সং অফারিংস। এই ইংরেজি অনুবাদকৃত সং অফারিংস বইয়ের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন। এখানে এই সং অফারিংস বইয়ে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কবিতার সংখ্যা অধিক। হ্যাঁ, অন্যান্য কাব্যগ্রন্থ থেকে তিনি কিছু কবিতা নিয়েছেন, কিন্তু এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ থেকেই কবিতার সংখ্যা অধিক। এ কারণে আমরা বাংলা ভাষাভাষীরা সহজেই বলে থাকি যে তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য কি করেছেন? সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন এবং এখানেই তার মৃত্যু হয়। রবীন্দ্রনাথের জন্ম এবং মৃত্যু উভয়টাই কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে হয়েছে। তার জন্ম তারিখ আমরা জেনেছি, মৃত্যু তারিখ আমরা ইতোমধ্যে জেনে নিয়েছি। তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। তার পিতা হচ্ছেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মায়ের নাম সারদা দেবী। তার পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তার দাদা ছিলেন দ্বারকানাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্মের নাম আমরা দেখি। তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ হচ্ছে গীতাঞ্জলি, সোনারতরী, মানসী, চিত্রা, বলাকা, পুনশ্চ অনেক। আমরা জেনেছি আগেই তার সর্বমোট কাব্যগ্রন্থ কতটি? 52টি কাব্যগ্রন্থ, তাই না? সেখান থেকে আমরা মাত্র কয়েকটি কাব্যগ্রন্থের নাম এখানে বললাম: গীতাঞ্জলি, সোনারতরী, মানসী, চিত্রা, বলাকা, পুনশ্চ। নাটক দেখো: রাজা, অচলায়তন, ডাকঘর, রক্তকরবী, মুক্তধারা ইত্যাদি। কাব্যনাট্য: বিসর্জন, চিত্রাঙ্গদা। এছাড়া তিনি যে উপন্যাসগুলা লিখেছেন, আমরা আগে বলেছি কয়টি উপন্যাস, তার উপন্যাস হচ্ছে 13টি উপন্যাস। সেই 13টি উপন্যাসের মধ্য থেকে আমরা কয়েকটির নাম দিয়েছি: রাজর্ষি, চোখের বালি, গুড়া, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, চতুরঙ্গ। আর ছোট গল্প তিনি লিখেছেন, ছোট গল্পের বই হচ্ছে তার গল্পগুচ্ছ, অখণ্ড গল্পগুচ্ছ। আবার সে গল্প স্বল্প লিপিকা নামে তার গল্প বই ছিল। মাত্র 15 বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ, নামটা হচ্ছে বনফুল, যখন তার বয়স মাত্র 15 বছর তখন প্রকাশিত হয়েছে। তাহলে বুঝতেই পারছো রবীন্দ্রনাথ ঠাকুর কবে থেকে, কত অল্প বয়স থেকে লেখালেখি শুরু করেছিলেন। 1284 বঙ্গাব্দে, মাত্র 16 বছর বয়সে। তাহলে আমরা বুঝতে পারছি বনফুল প্রকাশিত হয়েছিল 1283 বঙ্গাব্দে। আর 1284 বঙ্গাব্দে যখন তার বয়স মাত্র 16 বছর, সেই সময়ে তিনি রচনা করেন একটি ছোট গল্প, নাম হচ্ছে ভিখারিণী। তাহলে এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ। সহজ কথায়, অল্প কথায় আমরা মৌলিক বিষয়গুলা জেনে নিলাম। তো এত রবীন্দ্রনাথকে নিয়ে এত কথা বলার পেছনে কারণটা কি? হ্যাঁ, কারণটা হচ্ছে আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পাঠ নিয়ে আলোচনা করব। কোন পাঠটি? সঙ্গত কারণে প্রশ্ন আছে, কোন পাঠটি নিয়ে আমরা আলোচনা করব? আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কাব্য, যে পাঠ আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, সেই সোনারতরী পাঠটি নিয়ে আমরা আলোচনা করব। সোনারতরী, হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কবিতাটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি পাঠ, একটি গদ্য এবং একটি কবিতা আমাদের সিলেবাসের অন্তর্গত আছে। আজকে আমরা কবিতা সোনারতরী নিয়ে আলোচনা করব। তো এই সোনারতরী কবিতা আলোচনার পূর্বে আমরা সোনারতরী কবিতাটার একটা আবৃত্তি শুনি। আমাদের এই কবিতাটা আবৃত্তি করেছেন আসাদুজ্জামান নূর। তোমরা তাকে চিনো।
এই প্রজন্মের মানুষ তাকে রাজনীতিবিদ হিসাবে চেনে, আর আমরা তাকে চিনতাম একজন সংস্কৃতি কর্মী হিসাবে। তো আসো আমরা আসাদুজ্জামান নূরের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটা আবৃত্তি শুনি। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, তুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি যায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে। দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে, বারেক ভেড়াও তরি কুলেতে এসে। যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এতকাল নদী কূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে। এখন আমারে লহ নাই 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 ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি। যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ আসাদুজ্জামান নূরের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার আবৃত্তি শুনলাম। তোমাদের নিশ্চয় আরো ভালো লাগবে আমরা যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে এই সোনার তরী কবিতার কিছু অংশ শুনি। আমরা একটু শুনে নেই, যদিও তখনকার রেকর্ডিং এর কারণে রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠটা আমরা পরিষ্কার সুন্দর করে তো ততটুকু বুঝতে পারবো না। শুনি আমরা রবীন্দ্রনাথের কণ্ঠ। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া, ধান কাটা হলো সারা, ভরা নদী খুঁড়ো ধারা, খর পরশা। কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। একখানি ছোট ক্ষেত, আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা। এপারেতে ছোট ক্ষেত, আমি একেলা। ঠিক আছে, রবীন্দ্রনাথের কণ্ঠে সেটা প্রযুক্তিগত কারণে ততটুকু পরিষ্কার নয়। আমরা যেহেতু ইতোমধ্যে শুনে নিয়েছি কবিতাটা, বারবার শোনার প্রয়োজন আছে বলে মনে করি না। আমরা এখন একটু কবিতাটার আলোচনাতে আসি। এই সোনার তরী কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী নামক যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থের নাম কবিতা সোনার তরী। তো সোনার তরী কাব্য এই কবিতাটা আলোচনার পূর্বে আমরা যেহেতু এই কবিতার আবৃত্তি শুনে নিয়েছি, অতএব মোটামুটি একটা ধারণা আমাদের ইতোমধ্যে হয়ে গেছে যে কবিতাটা কি বলা হচ্ছে। তারপরও আমরা একটু তোমাদের বইতে পাঠ পরিচিতি যেটা আছে, সেই পাঠ পরিচিতি সেখানে গেলে তোমরা কিছুটা বুঝতে পারবে।
যে দেখো, সোনারতরী কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী কাব্যগ্রন্থের নাম কবিতা। শতাধিক বছর ধরে এ কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্য অভিষিক্ত। একই সঙ্গে কবিতাটি গূঢ় রহস্য ও শ্রেষ্ঠত্বের স্মারক। মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হতে থাকে। বাংলা কবিতার ইতিহাসে সোনারতরী তেমনি আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা। অর্থাৎ এই কবিতাটা যখন যে পাঠক পড়বেন তখন তার কাছে সেভাবেই সেটা ধরা দেবে। অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন পাঠকের দৃষ্টিভঙ্গির কারণে কবিতাটা নতুন নতুন রূপে আবির্ভূত হচ্ছে। তো এটা চিরায়ত আবেদনবাহী, তো একটা জীবন দর্শন এখানে ফুটে উঠেছে রবীন্দ্রনাথের। আমরা একটু পড়ি পরিচিতিতে কি বলা হচ্ছে। চারপাশে প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট্ট একটি ধান খেতে উৎপন্ন সোনার দানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। একজন কৃষক তার মাঠে ধান কেটে অপেক্ষা করছেন অপারে তার গ্রামে ফিরে যাওয়ার জন্য। আর সেই ধান ক্ষেতের চারপাশে প্রবল স্রোত খেলা করছে, জল। আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র। যেহেতু বর্ষাকাল, আকাশে মেঘ হচ্ছে, সে কারণে তার চারপাশে তার পাশ দিয়ে প্রবাহিত নদীটা, খরস্রোতা নদী, সেটা খুব হিংস্র হয়ে উঠেছে এই বৃষ্টির জলের কারণে। চারদিকে বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘন ঘোর আশঙ্কা। এই বাঁকা জল বলতে এখানে ঘূর্ণয়মান স্রোতকে বোঝানো হচ্ছে। সেই ঘূর্ণয়মান স্রোত কৃষকের মনের মধ্যে একটা ভয়ের সঞ্চার করেছে যে এই স্রোত, জল বাড়ছে, স্রোত বিধ্বংসী স্রোত, এর মধ্যে আমি এখানে আছি, আমার ফসল নিয়ে আমি গ্রামে যাব কি করে, আশঙ্কা তৈরি হচ্ছে। এরকম এক পরিস্থিতিতে এই খরস্রোতা নদীতে একটি ভরা পাল সোনার নৌকা নিয়ে বেয়ে আসা এক মাঝিকে দেখা যায়। উৎকণ্ঠিত কৃষক নৌকা কুলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালেও ওই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। আশ্চর্যের কথা, তিনি এই ভয়ে যখন আছেন, ভয়ার্ত মন নিয়ে অপেক্ষা করছেন, ঠিক তখন একটি নৌকা তিনি দেখতে পেলেন। নৌকা তার আপন মনে চলে যাচ্ছে। তিনি তাকে ডাকলেন, তার ডাকে সাড়া দিয়ে নৌকায় এলো। তিনি তার ফসলগুলা নৌকায় তুলে দিলেন এবং তাকে নেওয়ার জন্য তিনি অনুরোধ করলেন, কিন্তু নৌকার মাঝি তাকে নিল না, অর্থাৎ নৌকা তাকে নিল না। তিনি পড়ে থাকলেন আর মাঝি তার ধানগুলা নিয়ে চলে গেল অজানার উদ্দেশ্যে। ছোট্ট নৌকা বলে স্থান সংকুলান হয় না কৃষকের। শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা গুমড়ে মরে। এই যে নৌকাটি ছোট, সেখানে তার ফসলের ঠাঁই হয়েছে, কিন্তু ফসল উৎপাদনকারী কৃষকের সেখানে ঠাঁই হয়নি। তিনি পড়ে থাকলেন অমুগ নিয়তির হাতে নিজেকে সমর্পণ করে এই ছোট্ট ধান খেতে। এটার আবার অন্য একটি ব্যাখ্যা আছে, আমরা পরবর্তী সময়ে আলাপ করব। এ কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন। আমি প্রথমেই বলেছি যে এখানে একটা জীবন দর্শন এই কবিতায় আছে। তো এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা জীবন দর্শন নিয়ে আলোচনা করেছেন। সেই জীবন দর্শনটা কি? মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়। মহাকালের যে স্রোত, সময়ের স্রোতে কি যাচ্ছে? জীবন যৌবন সবকিছু ভেসে যাচ্ছে, কিন্তু বেঁচে থাকে মানুষেরই সৃষ্ট সোনার ফসল। অর্থাৎ ভেসে যাওয়া বলতে যে কথা বোঝানো হচ্ছে যে মহাকালের স্রোতে সবকিছু হারিয়ে যায়, টিকে থাকে কি? টিকে থাকে মানুষের সৃষ্ট কর্ম। অর্থাৎ সোনার ফসল বলতে এখানে সৃষ্ট কর্মের কথা বলা হয়েছে। তার ব্যক্তিসত্তা ও শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর কালগ্রাসের শিকার। অর্থাৎ
একজন ব্যক্তিকে, ব্যক্তিকে কি করতে হয়? এই মহাকালের অতল গহ্বরে হারিয়ে যেতে হয়। তিনি চিরকাল থাকতে পারেন না, কিন্তু চিরকাল কি থাকে? চিরকাল থাকে ব্যক্তির সৃষ্ট কর্মটা থেকে যায়। এই কবিতাটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এটা আমরা অন্য বিষয়, অন্য প্রসঙ্গ। আমরা এখন কবিতাটা নিয়ে কিছু কিছু আলোচনা করি। তো এই যে পাঠ পরিচিতিতে যে কথাগুলা এলো, সেটা আমরা কবিতা শোনার পর আর পাঠ পরিচিতিটা পড়ার পর আমার মনে হয় তোমাদের মধ্যে কিছুটা উন্মোচিত হয়েছে। বলা হচ্ছে কি যে একজন কৃষক বর্ষা মৌসুমে তার মাঠে উৎপাদিত ফসল কেটে অপেক্ষা করছেন গ্রামে ফিরবেন বলে। আর যেহেতু বর্ষাকাল, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে তার এই মাঠটি, এই ধান ক্ষেতটি একটা নদীর কিনারে। তো নদীতে জল বাড়ছে, আর সেই নদীটা ছিল খরস্রোতা। সঙ্গত কারণে খরস্রোতা এই জলে পরিপূর্ণ নদী দেখে কৃষকের মনের মধ্যে একটা শঙ্কার ভাব জাগ্রত হলো, যে যেভাবে বৃষ্টি হচ্ছে অবিরল ধারায়, এবং যেভাবে নদীতে জল বাড়ছে, চারদিক জলময় হয়ে যাচ্ছে। তো আমি এই অবস্থা থেকে কি করে পরিত্রাণ পাবো? আমার গ্রামে আমার এই ফসলগুলা নিয়ে আমার ঘরে যাব কি করে? ওপারে তার গ্রামখানিক তিনি দেখছেন কেমনতর, দেখছেন যে আবছায়া লাগছে। গ্রামের যে ছবিটা দেখছেন, কেন আবছায়া লাগছে? আবছায়া লাগছে এ কারণে, যেহেতু বর্ষাকাল, বৃষ্টি, সূর্য সবসময় দেখা যায় না, এ কারণে। তো এই যখন অবস্থা, তিনি ভয়ের মধ্যে আছেন, তখন তিনি দেখতে পেলেন একটি নৌকা, পাল তুলে একজন মাঝি আপন মনে গান গেয়ে চলে যাচ্ছে। তিনি নৌকা দেখে আশান্বিত হলেন। যা হোক, একটা উপাদান পাওয়া গেল, একটা অবলম্বন পাওয়া গেল, যার সাহায্যে আমি অপারে আমার গ্রামে পৌঁছাতে পারবো। কিন্তু দেখা গেল কি, কৃষক আপন মনে গান গেয়ে চলে যাচ্ছে, এদিকে তাকাচ্ছে না। তিনি তখন নিরুপায় হয়ে তাকে আহ্বান জানালেন, যে তুমি কুলেতে তোমার তরি ভিড়াও এবং ফসলগুলা তুলে নিয়ে যাও। এবং তিনি তাকে এভাবেও বললেন, যারে খুশি তারে দাও, আমার কোনো আপত্তি নেই, যাকে খুশি তুমি তাকে বিলিয়ে দিও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই ধ্বংসের হাত থেকে তুমি আমার সোনার ফসলগুলা উদ্ধার করো, রক্ষা করো। মাঝি কৃষকের এই অনুনয়ে সায় দিল, সে নৌকা ভিড়ালো। আর কি করলো? কৃষক নিজে থেকেই তার এই এতক্ষণ অবধি যে ফসলগুলা নিয়ে তিনি এখানে দাঁড়িয়েছিলেন, পরিশ্রমের ধারা যে ফসলগুলো উৎপাদন করেছিলেন, সেই ফসলগুলা নৌকায় স্তরে স্তরে সাজিয়ে দিলেন। তারপর তিনি মাঝির কাছে অনুনয় করলেন, আমার যা ছিল আমি সবই তোমাকে তুলে দিয়েছি, এখন যদি দয়া করে ফসলের সাথে তুমি আমাকেও তোমার নৌকায় একটু ঠাঁই দাও। তখন মাঝি তাকে উত্তর দিল। এখানে কবিতার যে ভাষ্য, সেখানে দেখা যাচ্ছে যে কৃষক নিজে থেকেই দেখতে পেলেন, বুঝতে পারলেন যে ঠাই নাই ঠাই নাই, ছুটো সে তরি, আমারই সোনার ধানে গিয়াছে বড়ি। অর্থাৎ কৃষক তাকে নিতে আর মাঝি তাকে নিতে আর রাজি হলো না, কেননা কৃষকের উৎপাদিত সোনার ফসলে কি হয়েছে? নৌকাটা ভরে গেছে। তো মাঝি যখন কৃষককে নিল না, তার উৎপাদিত ফসল নিয়ে অজানার উদ্দেশ্যে চলে গেল, তখন তিনি আশাহত বেদনা নিয়ে অনিশ্চয়তার মধ্যে তিনি এখানে অবস্থান করতে লাগলেন। তো এই যে কবিতা, এই কবিতা থেকে আমাদের মনের মধ্যে যে বোধটা জাগ্রত হয়, যে আমরা মানুষ, পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে, আমরা এসেছি। এই পৃথিবীতে মানুষের যে সময়টুকু জীবনকাল, অনন্তকাল অবধি নয়। একটা নির্ধারিত সময় পর আমাদের কি করতে হবে? আমাদেরকে মৃত্যুর কূলে ঢলে পড়তে হবে, এটা নিয়তির বিধান। কিন্তু এই মানুষজন যদি কোনো মহৎ কাজ করে, সৃষ্টিশীল কাজ করে,
তাহলে সময় নামক কাল স্রোত মানুষের শরীরটাকে রাখবে না, ধারণ করবে না। কি ধারণ করবে? মানুষের সৃষ্ট কর্মটাকে ধারণ করবে। আর সেই সৃষ্ট কর্ম অনাগত সময়ের মানুষজন প্রত্যক্ষ করবে, সেখান থেকে তারা রসাস্বাদন করবে, তারা উপকৃত হবে। এভাবেই সময় ব্যক্তিকে ধারণ না করলেও তার সৃষ্ট কর্মকে ধারণ করবে, আর সেই কর্মটাই টিকে থাকবে অনন্ত কাল অবধি, তাই না? তো এখানে আমরা এই কথাটাই দেখি, রবীন্দ্রনাথের এটা উপলব্ধি, রবীন্দ্রনাথের এটা জীবন দর্শন, যে মানুষ বেঁচে থাকে না, অনন্তকাল অবধি বেঁচে থাকে না। মানুষকে এই জগতের লীলা সাঙ্গ করে চলে যেতে হয়, কিন্তু বেঁচে থাকে তার সৃষ্ট কর্ম। অতএব কি করা উচিত? আমাদের মহৎ কর্ম করা উচিত। এটা হচ্ছে রবীন্দ্রনাথের একটা জীবন বোধ। তো আমরা কবিতাটা পড়েছি, শুনেছি, তাই না? এ কারণে আমরা নতুন করে আর নিজে থেকে কবিতাটা পড়তে যাচ্ছি না। এখন আসো আমরা কিছু আলোচনা আছে, সেই আলোচনাগুলো আমরা নিজেরা দেখি একটু, তাহলে আর একটু পরিষ্কার হবে। এই যে সারাংশটা, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতার সারাংশ: মেঘাচ্ছন্ন আকাশ, অবিরাম বর্ষণ থেকে ক্ষণিক কান্তির মুহূর্ত। এরই মধ্যে কৃষক নদীর ধারে একাকী বসে আছে, কোনো ভরসা নেই। কৃষক কিনারে বসে আছে, নদীর কিনারে বসে আছে, কিন্তু তার কোনো ভরসা নেই। জল ভরা খরস্রোত নদী দুর্বার বেগে বহমান, তার চারিদিকে রাশি রাশি বুঝাই কাটা ধান। কৃষকের চারপাশে বুঝাই করা কাটা ধান। ছোট ক্ষেতের ধারে একলা বসে তখন পরপারে তরুচ্ছায়াচ্ছন্ন গ্রামটি আঁকা ছবির মতো দেখাচ্ছিল। ওই নদীর ওপারে গ্রামটি তাকে, যেটা গাছে আচ্ছাদিত, সেই গ্রামটিকে অনেকটা তরুচ্ছায়াচ্ছন্ন গ্রামটিকে ছবির মতো দেখতে ছবির মতো মনে হচ্ছে। দূর থেকে গান গাইতে গাইতে কে যেন আসছে, দেখে মনে হলো যেন চেনা। কোনো দিকে না তাকিয়ে সে পাল তুলা নৌকায় ঢেউ তুলে কোথায় চলছে। কৃষক মাঝিকে কাতর কণ্ঠে খুলে নৌকা ভেড়াবার জন্য অনুরোধ করলো। তার কেটে রাখা সোনার ধান তুলে নিয়ে তারপর সে যেখানে ইচ্ছা যাক, এটাই একান্ত ইচ্ছা। অনুরোধ মতো নৌকায় সমস্ত তুলে দিয়ে তাকে করুণা করে নিয়ে যাওয়ার কথা বলায় উত্তরে ঠাঁই নেই বলে সোনার ফসল নিয়ে গেল। কৃষকের প্রবহমান নদীর তীরে নিঃসঙ্গ ও অচল হয়ে বসে রইল। তাই না? এই কথাগুলো আমরা আগেই বলেছি যে নৌকার মাঝি নৌকাতে কৃষকের ফসল নিয়ে গেল, কিন্তু কৃষককে নিয়ে গেল না। আর কৃষক নিঃসঙ্গ একাকী সেখানে পড়ে থাকলেন। এখন দেখো, প্রাসঙ্গিক কিছু আলোচনা এখানে আছে, আমরা ছোট করে পড়ে নেই। সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা সোনার তরী, এটা রচনা করা হয়েছে শিলাইদহে। তোমরা হয়তো জানো, রবীন্দ্রনাথ ঠাকুর তার পারিবারিক জমিদারি দেখার জন্য আমাদের এই পূর্ববঙ্গে কুষ্টিয়া, শাহজাদপুর এই অঞ্চলে বাস করতেন, আসতেন। তো এমন্তর অবস্থায় তিনি যখন কুষ্টিয়ার শিলাইদহে কুটিবাড়িতে অবস্থান করছিলেন, তখন তিনি দীর্ঘ সময় পদ্মা নদীতে তার বজরায় অবস্থান করতেন। তখন তিনি এই পূর্ববঙ্গের জীবন ছবি, মানুষের জীবন, নদী, প্রকৃতি, কৃষকের সংগ্রাম, তাই না, এইগুলো প্রত্যক্ষ করেছেন। তখন তিনি দেখেছেন যে কৃষকরা কিভাবে ফসল উৎপাদন করছে, পরিশ্রম করছে, আবার সেই ফসল কি করে তার গড়ে উঠছে না, চলে যাচ্ছে কোথায়? চলে যাচ্ছে জুতদার জমিদারের গৃহে, তাই তো? এই বিষয়গুলো তিনি অবলোকন করেছেন। নদীর খরস্রোতা পদ্মা নদী, বিশাল বিস্তৃত পদ্মা নদী তিনি অবলোকন করেছেন। এই সবগুলা মিলিয়ে তার মনের মধ্যে যে আবহ সৃষ্টি হয়েছিল, যে জীবনবোধের সৃষ্টি হয়েছিল, সেই জীবনবোধ থেকে এই কবিতাটা লেখা।
দেখো এখানে কি বলা হচ্ছে, এটি ব্যঞ্জনা গর্ব জীবনের সাধনায় যে স্বর্ণ সম্ভার তাই তো ফসল, সেই ফসল বহন করে যে তরি তাই সোনার তরি। মানুষের জীবনের শ্রেষ্ঠ কর্ম যেগুলো সেগুলোই তো স্বর্ণ সম্ভার। তো সেই স্বর্ণ সম্ভার বহন করে যে তরি, যে নৌকা, সেটাই হচ্ছে সোনার তরি। কবিতার এই নামকরণটি আক্ষরিক অর্থ অতিরিক্ত অন্যতর অর্থে সমৃদ্ধ ও গুরুত্বপূর্ণ। সংসার তরণীতে কবি তার সৃষ্টির সমস্ত সম্পদ তুলে দিলেও সংসার কবিকে গ্রহণ করল না। এই যে বিশ্ব প্রকৃতি, এই বিশ্ব প্রকৃতিতে অবস্থান করে রবীন্দ্রনাথ ঠাকুর বেশ ভালো সমৃদ্ধ সাহিত্য কর্ম রচনা করেছেন, কিন্তু এই যে সময় নামক কালো স্রোত, সেই সময় নামক কাল স্রোত রবীন্দ্রনাথকে ধরে রাখেনি, রবীন্দ্রনাথের শরীর কাঠামোকে ধরে রাখেনি। তিনি জগতে, ইহ জগতে বেঁচে থাকেননি, তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তবে তার সম্পদ সৃষ্ট কর্ম সেটা থেকে গেছে। মহাকাল রূপী নে ইতিহাস রূপ সোনার তরী নিয়ে সোনার ধান রূপ জীবনের শ্রেষ্ঠ সৃষ্টিকে তুলে নিলেও স্রষ্টা গ্রহণ করে না। এই যে মানুষ ইতিহাসে ঠাঁই পায়, তাই তো, মানুষের জীবন কথা ইতিহাসে লিপিবদ্ধ হয় যদি সেটা ভালো মানুষ হয়, ভালো কর্ম করে তাহলেই, তাই না? তো মহাকাল রূপ সেই ইতিহাস, যেটা এখানে মহাকাল রূপ হচ্ছে সোনার তরী, আর এখানে মহাকাল রূপ হচ্ছে ইতিহাস। ইতিহাসে মানুষের শ্রেষ্ঠ কর্মই ঠাঁই পায়, মানুষকে ঠাঁই দেয় না। ইতিহাসের পৃষ্ঠায় মানুষের শিল্প তার শ্রেষ্ঠ সৃষ্টি সঞ্চিত থাকে। জগৎ স্রষ্টাকে চায় না, তার শিল্পকে সৃষ্টিকে চায়, এটাই চিরন্তন সত্য। বেশ বড় কথা। এই জগৎ, এই পৃথিবী ব্যক্তিকে চায় না, ব্যক্তির কর্মকে চায়। মানব জীবনের এই চিরন্তন সত্যটি আলোচ্য কবিতায় ধ্বনিত হয়েছে বলে কবিতাটির নামকরণ করেছেন সোনার তরী। সোনার তরী মানব সংসারে তরী, যাতে কবি বিশ্ব মানবের উদ্দেশ্যে নিজের সৃষ্টি সম্পর্কে তুলে দিলেও, মজার কথা কি বলা হচ্ছে, সোনার তরী মানব সংসারের তরী, যাতে কবি বিশ্ব মানবের উদ্দেশ্যে নিজের সৃষ্টি সম্পর্কে তুলে দিলেও ঠাই নাই ছুটো সে তরী। তাই কবি স্বয়ং নির্জনতায় নির্বাসিত। তিনি তার সৃষ্ট কর্ম সোনার তরীতে তুলে দিয়েছেন নিজ ইচ্ছায়, নিজ উদ্যোগে, কিন্তু সেই তরীতে তার ঠাঁই হচ্ছে না। খুবই রূঢ় বাস্তবতা না, যে আমার কর্ম ঠাঁই পাচ্ছে, আমি ঠাঁই পাচ্ছে না। এটাই হচ্ছে জীবনের বাস্তবতা। তাহলে আমরা কবিতাটা মনোযোগ সহকারে পড়বো, কয়েকবার পড়তে হবে। হ্যাঁ, এক দুইবার পড়লে হবে না, কয়েকবার পড়তে হবে, আস্তে ধীরে পড়তে হবে। আর তোমরা এইভাবে ইউটিউবে গেলে কবিতার আলোচনাও পাবে। হ্যাঁ, অথবা তোমরা গুগলে সার্চ দিলে অনেক এর সম্পর্কিত অনেক বক্তব্য অনেকের পাবে, সেগুলো ভালো করে পড়বে, পড়ে নিজে থেকে কবিতাটা অনুধাবন করার চেষ্টা করবে। আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে একটা জীবন দর্শন, যে জীবন দর্শনের মূল কথাই হচ্ছে জগতে কোনো কিছুই অবিনশ্বর নয়, সবকিছুই নশ্বর। তবে অবিনশ্বর কি? অবিনশ্বর হচ্ছে সৃষ্ট কর্ম, মহৎ কর্ম, সেটা অবিনশ্বর। সময় নামক কাল স্রোত ধারণ করে, কি ধারণ করে? স্রষ্টাকে নয়, ব্যক্তিকে নয়, ব্যক্তি বা স্রষ্টার কি? সৃষ্ট কর্মকে, মহৎ কর্মকে ধারণ করে। অতএব আমাদের কি করতে হবে? আমাদের কর্মশীল হতে হবে, মহৎ কর্মের মানুষ হতে হবে, তাহলেই আমরা বেঁচে থাকবো। আমরা সাহিত্যের আলোচনায় প্রথমেই বলেছিলাম, মানুষের মনের মধ্যে একটা স্পৃহা, আকাঙ্ক্ষা, সেটা কি? সেই আকাঙ্ক্ষাটা হচ্ছে আমি যেন অন্যের হৃদয়ে নিজের জন্য একটু আসন পাই, ঠাঁই পাই। এই আকাঙ্ক্ষা বোধ থেকেই তো সাহিত্য সৃষ্টি। তো জীবনের ক্ষেত্রেও তাই, মানুষ বেঁচে থাকতে চায়, অনন্তকাল অবধি বেঁচে থাকতে চায়, কিন্তু দৃঢ় বাস্তবতা হচ্ছে মানুষ বেঁচে থাকতে পারে না।
তবে বেঁচে থাকে তার সৃষ্ট কর্ম। আর যদি সেই সৃষ্ট কর্মটা ইতিবাচক হয়, সুন্দর হয়, শুভ নয়, তাহলে সেই মহৎ কর্ম, সৃষ্টিশীল কর্মের মাধ্যমেই মানুষ বেঁচে থাকতে পারে, হয়তো সে শারীরিকভাবে থাকবে না। তো আমাদের সকলেরই সেই প্রচেষ্টা নেওয়া উচিত যে আমরা কিছু মহৎ কর্ম করব, ভালো কর্ম করব, যার মধ্য দিয়ে আমরা অনাগত সময় অবধি বেঁচে থাকব। তো যেহেতু সময়ের স্বল্পতা আছে আমাদের, কবিতাটা তোমরা ভালো করে পড়বে। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের কোনো প্রশ্ন মনে উদ্রেক যদি করে তাহলে নোট করে রাখবে, আগামীতে যখন আমরা ক্লাস করব তখন আমাকে তোমরা জিজ্ঞেস করতে পারো। তো আল্লাহ হাফিজ, আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।